সাংঘবের গল্পবার চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে লেখিকা লরেন ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের সপ্তম গল্প লিটল টাউন অন দ্য প্রেয়ারি। আজকে রয়েছে প্রথম পর্ব। 1। বাবা তার নতুন লাঙল দিয়ে একের পর এক জমি চষে ফেলেছে। প্রেয়ারির মাটিতে ঘাসের শিকড় এক মহা সমস্যা। এই লাঙল চাষের সঙ্গে সঙ্গে শিকড়গুলোকে কেটে কুচি কুচি করে দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি। নতুন খেলনা পেয়ে বাবা মহানন্দে কাজ করছে। এবার অনেক বেশি জমিতে ফসল ফলবে। গত বছর যতটা জমিতে লাঙল দিতে পেরেছিল সেখানে এবার ভুট্টার দানা বুনছে বাবা। এদিকে মা ব্যস্ত ঘর দুয়ার ধোয়া মোছার পর সাজিয়ে গুছিয়ে রাখার কাজে। লড়াও সাহায্য করছে মাকে। বিছানার চাদর আর জানলার পর্দা ধুয়ে ইস্ত্রি করা হয়ে গিয়েছে। এবার লেপ তোষক বালিশ সব রৌদ্রে শুকিয়ে ঝরঝরে করে আবার বিছানো হচ্ছে। বেশ গরম পড়েছে। এখন কল্পনাও করা যায় না এই অল্প কয়েকদিন আগেই কি প্রচণ্ড ঠান্ডায় কাবু হয়েছিল ওরা। না, আবার বুনতে হবে আমার ভুট্টা। একদিন মাঠ থেকে ফিরে এলো বাবা। কেন বাবা? জিজ্ঞেস করলো লড়া। গোফার, অসংখ্য গোফার জুটেছে মাঠে। মাটি খুঁড়ে বের করে আনছে দানা। সোজা হয়ে বসে দুই হাতে ধরে মজা করে কুটুর মুটুর করে খাচ্ছে ওগুলো। যা বুনেছিলাম তার অর্ধেক প্রায় শেষ করে এনেছে। ব্ল্যাক সুজানের মতো একটা বিড়ালেরও দরকার ছিল এখন। এখানে, বলল মা। ইঁদুরের অত্যাচারে অস্থির হয়ে গেলাম। কাবার্ডের মধ্যেও কোনো কিছু খোলা রাখা যায় না। একটা বিড়াল পাওয়া যায় না কোথাও চার্লস? মাথা নাড়ল বাবা। গোটা এলাকায় একটাও বিড়াল নেই। শহরের স্টোর কিপাররাও পাগল হয়ে উঠেছে ইঁদুরের জ্বালায়। সেই রাত্রে ঘুম থেকে চেঁচিয়ে জেগে উঠল বাবা। কে নাকি তার চুল কাটছিল। প্রথমে স্বপ্ন মনে হলেও বাবার মাথায় হাত দিয়ে অবাক হয়ে গেল মা। আরে, এখানে চুল গেল কোথায়? হাত দিয়ে কি একটা যেন ধরলাম। বাবা বলল, কি কি সেটা? মনে হয় একটা ইঁদুর। কোথায় ওটা? ভয় ভয় জিজ্ঞেস করলো মা। ছুঁড়ে মারলাম কোন দিকে জানি। আবার হাত দিল মা বাবার মাথায়। দেখো দেখি, এতটা জায়গা সাফ করে দিয়েছে। ইঁদুরেরই কাজ। নিশ্চয়ই বাসা বানাবার জন্য কেটে নিচ্ছিল চুলগুলো। সকালে উঠে সত্যি একটা মরা ইঁদুর দেখতে পাওয়া গেল দেওয়ালের ধারে। প্রাতরাশের টেবিলে বসে সবাই দেখল বড় সড়ো একটা টাক দেখা যাচ্ছে বাবার মাথায়। টাকে অবশ্য বাবার তেমন আপত্তি নেই, কিন্তু আজই কাউন্টি কমিশনারদের একটা মিটিং আছে। এলাকায় জনবসতি ঘন হচ্ছে বলে একটা কাউন্টি গঠনের প্রয়োজন অনুভব করছে সবাই। মিটিং ডাকা হয়েছে মিস্টার হোয়াইটিংয়ের হোমস্টেড ক্লেমে। বাবাকে যেতেই হবে। ওখানে মিসেস হোয়াইটিংও থাকবেন। কাজেই মাথা থেকে টুপি বাবাকে খুলতেই হবে। অসুবিধাটা সেখানেই। তাতে কি? মা সান্ত্বনা দিল। ওদেরকে বুঝিয়ে বললেই হবে। ওদের কি আর ইঁদুর নেই? গুরুত্বপূর্ণ মিটিং, এসব গল্প শোনাবার সময় পাওয়া যাবে না, বলল বাবা। তার চেয়ে চুপ করে থাকাই ভালো। ওরা বুঝে নিক। এইভাবেই চুল ছেটে দেয় আমার স্ত্রী। রেগে গেল মা। চার্লস, তুমি ওদের। বাবা ঠাট্টা করছে বুঝতে পেরে থেমে গিয়ে হাসল। যাওয়ার আগে বলে গেল বাবা দুপুরে খেতে আসতে পারবে না। মিটিং কতক্ষণ চলে তার ঠিক নেই। সন্ধ্যের দিকে ফিরল বাবা। আস্তা বলে গাড়ি আর ঘোড়া রেখেই ঘরে এসে ঢুকল। এই যে মেয়েরা, ক্যারলিন, হাঁক ছাড়ল বাবা দরাজ গলায়। বলো দেখি কি এনেছি। বাবার একটা হাত পকেটে, ঝিকমিক করছে দুটো চোখ। লজেন্স, একই সঙ্গে বলে উঠল ক্যারি আর গ্রেস। তার চেয়েও ভালো কিছু, বলল বাবা। চিঠি? জিজ্ঞেস করল মা। খবরের কাগজ, বলল মেরি। হয়তো দে অ্যাডভান্স। মাথা নাড়ল বাবা। লড়া কিছু বলছে না দেখে হাতটা বের করতে শুরু করলো পকেট থেকে। কেউ পারলে না তো? ঠিক আছে, প্রথমে মেরির হাতে দিচ্ছি। পকেট থেকে বেরিয়ে আসতেই সবাই দেখল হাতের তালুতে বসে আছে নীল আর সাদা রঙের ছোট্ট একটা বিড়াল ছানা। হাতে নিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখল মেরি বাচ্চাটার নরম লোম, ছোট্ট কান। বলল, ইস, কি সুন্দর ছোট্ট বিড়াল ছানা।
অবাক হয়ে দেখছে ওটাকে সবাই। চোখ ফোটেনি এখনো। গোলাপি ঠোঁট ফাঁক করে নীরবে একটা ডাক ছাড়ল। বেশি ছোট, বলল বাবা। এক্ষুনি ওর মায়ের কাছ থেকে সরানো ঠিক হয়নি, কিন্তু নিয়ে এলাম 50 সেন্টে। আর কেউ একে নিয়ে নেওয়ার আগে। 50 সেন্ট! অবাক হয়ে গেল। এই বিড়াল ছানার দাম? হ্যাঁ, 5টা ছিল, সব ছো মেরে নিয়ে গিয়েছে। ঠিকই করেছো চার্লস, বলল মা। এ বাড়িতে একটা বিড়াল খুবই দরকার। এত ছোট বাচ্চা আমরা পেলে বড় করতে পারবো? জানতে চাইল মেরি। খুব পারবো, জবাব দিল মা। বারবার খাওয়াতে হবে আর সাবধানে চোখ মুছে দিতে হবে। লরা, পাতিল কাপড়ের পোটলা থেকে বেছে বেছে সবচেয়ে নরম দেখে কয়েকটা গরম কাপড়ের টুকরো নিয়ে এসো তো, আর পারলে ছোট একটা বাক্স মতো কিছু। একটা পোস্টকার্ডের বাক্সে সুন্দর একটা নরম বিছানা পেতে আনলো লরা। মা ততক্ষণে খানিকটা দুধ গরম করে ফেলেছে। বাচ্চাটাকে হাতে নিয়ে চামচ দিয়ে এক ফোঁটা করে দুধ খাওয়ালো মা। তারপর শুইয়ে দিল ওর নতুন ঘরে। দ্রুত বাড়ছে শহর। নতুন নতুন সেটলার আসছে, বাড়ি বানাচ্ছে শহরে। ভালো কাঠমিস্ত্রি নেই, তাই প্রচুর কাজ পেয়ে গেল বাবা। ফসল বোনা হয়ে গিয়েছে, তাই রোজ সকালে গরু ঘোড়াদের খাইয়ে নিজের ডিনার টিফিন বাটিতে নিয়ে বাবা চলে যায় শহরে। ফিরে আসে সন্ধ্যায়। প্রতি সপ্তাহে $15 উপার্জন করছে বাবা। সবাই খুশি। এবার মেরি কলেজে ভর্তি হওয়ার একটা ব্যবস্থা হবে। বাবারই বাড়তি রোজগার অবশ্য খুব বেশি দিন থাকবে না। শহরে বাড়ি তৈরির হিড়িক শেষ হলেই শেষ। মেরি কলেজের খরচ চালিয়ে যেতে হলে লরাকে স্কুল টিচার হতেই হবে। মন দিয়ে পড়াশোনা করতে হবে। ইতিমধ্যে হোমস্টেডের কুটিরে আরও একটা ঘর বাড়িয়েছে বাবা। কলকল করে বেড়ে উঠছে মাঠের ফসল। এবার একটা মাদি শুয়োর আর কয়েকটা মোরগ মুরগি পুষতে পারলে মাংস আর কিনতে হবে না ওদের। সবজি বাগানের ফলন দেখে বোঝা যাচ্ছে নিজেরা যত খুশি খাওয়ার পরও যথেষ্ট থাকবে দান খয়রাত বা বিক্রি করার জন্য। সচ্ছলতা এখন খুব দূরের কিছু নয়। রোজ শহর থেকে ফিরে বাবা নতুন নতুন ঘটনার গল্প শোনায়। একদিন বলল, মিস্টার বোস্টের সঙ্গে দেখা হয়েছিল। তিনি খবর দিয়েছেন মিসেস বোস্ট নাকি মার জন্য 1 সেট মুরগির বাচ্চা তুলছেন। বাচ্চাগুলো খুঁটে খাওয়া শিখে গেলেই পাঠিয়ে দেবেন এখানে। খবর শুনে মা তো মহা খুশি। বলল, আমার 1 বছরের কাজ এগিয়ে যাবে তাহলে। মুরগি কিনে তার ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বড় করা অনেক সময়ের ব্যাপার। একদিন বাবাকে শোনাবার মতো চমৎকার একটা গল্প তৈরি হয়ে গেল ওদের হোমস্টেডে। মা বিছানা ঠিক করছে, লরা আর ক্যারি বাসন ধুচ্ছে। এমন সময় আর্তচিৎকার করে উঠল বিড়াল ছানাটা। চোখ ফুটে গিয়েছে ওটার। সারা মেঝেতে দৌড়ে বেড়ায় এখন গ্রেসের পিছু পিছু রশ্মি পাতা কাগজের টুকরো ধরার জন্যে। গ্রেস, সাবধান, বলল মেরি। কিটিকে ব্যথা দিও না। আমি ব্যথা দিচ্ছি না, জবাব দিল গ্রেস। এবার আরও জোরে চেঁচিয়ে উঠল কিটি। এই গ্রেস, এবার বকা দিল মা। কি হচ্ছে? ওর লেজে পা দিয়েছ? না মা, জবাব দিল গ্রেস। এবার ওটা এমনই তীক্ষ্ণ চিৎকার করলো যে ডিশ ধোয়ার কাজ ফেলে ঘুরে দাঁড়ালো লরা। থামবে তুমি গ্রেস? কি করছো ওটাকে? কাঁদো কাঁদো গলায় বলল গ্রেস। আমি কিছু করছি না, ওকে তো দেখছি না কোথাও। খোঁজ খোঁজ খোঁজ, কোথাও নেই ওটা। ক্যারি দেখছে চুলোর পিছনে, কাঠ রাখার বাক্সের ভিতর। গ্রেস হামাগুড়ি দিয়ে টেবিল ক্লথের নিচে ঢুকে দেখছে টেবিলের তলা। মা দেখছে শোকেসের নিচের তাক। লরা খুঁজে দেখছে বেডরুমে। আবার একটা মরণ চিৎকার দিতেই পেয়ে গেল ওরা ওটাকে। খোলা কপাটের আড়লে আবছা আধারে বড় সড়ো একটা ইঁদুরকে কামড়ে ধরে আছে ছোট্ট কিটি। কায়দা মতো ধরতে পারেনি, তাই ঘাড় ফিরিয়ে কামড় দিচ্ছে ওটা কিটিকে। কামড় খেলেই রাম চিৎকার দিচ্ছে কিটি, কিন্তু তাই বলে ছাড়ছে না ইঁদুরটাকে। ঝাড়ুটা হাতে নিল মা। লরা, কিটিকে তুলে নাও, এই ইঁদুরটার ব্যবস্থা করছি। হাত বাড়ল ঠিকই, কিন্তু লরা বলল, মা, ও তো হেরে যায়নি এখনো, ওর যুদ্ধটা পণ্ড করব। এমনই সময় কামড় ছেড়ে লাফিয়ে পড়ল কিটি ইঁদুরটার উপর। সামনের 2 পা দিয়ে ঠেসে ধরল ওটাকে। পর মুহূর্তে আবার কামড় খেয়ে চেঁচিয়ে উঠল। তারপর ছোট ছোট দাঁত দিয়ে ঘাড় কামড়ে ধরল ওটা। চিঁচি করে কোকিয়ে উঠে নিতিয়ে পড়ল ইঁদুরটা। বাপরে, কি দেখালো এতটুকু বিড়ালের বাচ্চা!
বলল মা। বড় হলে আরও না জানি কি দেখাবে। জখমগুলো ধুয়ে ওকে গরম দুধ খাওয়ালো মা। ক্যারি আর গ্রেস হাত বুলিয়ে দিল ওর মাথায়। তারপর ওর নরম বিছানায় শুইয়ে দিতেই ছোট্ট একটা হাই তুলে ঘুমিয়ে পড়ল কিটি। সব শুনে বাবা বলল, এমন কাণ্ড জীবনে দেখিনি। এই কিটি এ মুলুকের সেরা শিকারী হবে বলে মনে হচ্ছে। 2. মিস্টার ক্ল্যান্সি নতুন দোকান খুলেছেন শহরে। তার শাশুড়িও পশ্চিমে এসেছেন জামাইয়ের সঙ্গে। তিনি শার্ট সেলাই করছেন। অনেকে মিস্টার ক্ল্যান্সির দোকান থেকে কাপড় কিনে তার শাশুড়ি মিসেস হোয়াইটকে দিয়ে সেলাই করিয়ে নিচ্ছে। সেলাই মেশিন দিয়ে ঝটপট শার্ট সেলাই করে ফেলছেন মহিলা। কিন্তু এত বেশি শার্টের অর্ডার পেয়েছেন যে বোতাম ঘর, আস্তিন, কলার এসব সেলাই করবার সময়ই পাচ্ছেন না। তাই তার সাহায্যের জন্য একজন কর্মচারী দরকার। খবর এনেছে বাবা। ভালো সেলাই করতে পারলে সে দৈনিক 25 সেন্ট করে পাবে, সেই সঙ্গে দুপুরের খাবার। লড়া নিতে পারে কাজটা। চট করে মুখে মুখেই হিসেব করে ফেলল লড়া। তার মানে সপ্তাহে $1.5, মাসে $5 কিছু বেশি। মিসেস হোয়াইটকে যদি কাজতেই সন্তুষ্ট করা যায় আর গোটা গ্রীষ্মকালটা যদি কাজ করার সুযোগ পাওয়া যায়, তাহলে $15 বলা যায় না, হয়তো $20 রোজগার করতে পারবে। মেরি কলেজে যাওয়ার ব্যাপারে অনেক সাহায্য হবে এতে। এই সুযোগ হাতছাড়া আর করা উচিত হবে না, বুঝলো? মা কি বলে শোনার জন্য চাইল মার দিকে। আমার কাছে তেমন একটা ভালো লাগছে না, বলল মা। তবে কাছে পিঠেই থাকছে তোমার বাবা। হ্যাঁ লড়া, ইচ্ছে করলে তুমি যেতে পারো। কিন্তু মা, এখানকার সব কাজ তোমার উপর চাপিয়ে দিয়ে। কথাটা শেষ করতে পারল না লড়া। তার আগেই সাহায্যের হাত বাড়িয়ে দিল ক্যারি। তোমার সব কাজ আমি করে দিতে পারবো লড়া। ঘর ঝাড় দেওয়া, বাসন ধোয়া, বিছানা করা এসব তো পারি। বাগানের আগাছাও পরিষ্কার করতে পারবো। হাসি মুখে চোখে দৃষ্টি দিয়ে ওকে আদর করলো মা। তারপর বলল, হ্যাঁ, ক্যারি আজকাল অনেক কাজ পারে। ঘরের কাজে মেরিও অবশ্য অনেক সাহায্য করে। কোনো অসুবিধা হবে না আমার লড়া। পরদিন সকালে চট করে জল এনে আর এলেনের দুধ দুইয়ে দিয়েই কোনো মতে প্রাতরাশ ছেড়ে বাবার সঙ্গে রওনা হয়ে গেল লড়া। 7টার আগেই পৌঁছতে হবে কাজে। ব্যস্ত হাতে একটার পর একটা কাপড় দেখাচ্ছেন মিস্টার ক্ল্যান্সি দুজন নোংরা শার্ট পরা লোককে। আর মস্ত মোটা এক মহিলা সেলাই মেশিনের পাশে একটা কাউন্টারের উপর বিছানো ছিট কাপড়ের উপর সাইজ করে কাটা খবরের কাগজ আঁটছেন পিন দিয়ে। টুপি খুলে সম্মান দেখালো বাবা মিসেস হোয়াইটকে। এই যে আমার মেয়ে লড়া। দাঁতে চেপে রাখা দুটো পিন হাতে নিয়ে লড়াকে জিজ্ঞেস করলেন মহিলা, খুব তাড়াতাড়ি বাঁকা কাপড়ে আলগা লম্বা ফোড় দিতে পারবে তো? জি ম্যাম, বলল লড়া। আর শার্টের বোতাম ঘর তৈরি করতে পারি। বেশ, ওই পেরেকে ঝুলিয়ে রাখো তোমার সানবোনেট। তারপর বসে পড়ো, অনেক পিছিয়ে আছি আমরা। মৃদু হেসে লড়াকে অভয় দিয়ে চলে গেল বাবা নিজের কাজে। কাপা হাতে সানবোনেটটা ঝুলিয়ে রাখলো লড়া পেরেকে। তারপর অ্যাপ্রনটা পরে নিয়ে তৈরি হয়ে গেল। আঙুলে পরে নিল সেলাই করার থিম্বল। জানলার ধারে মিসেস হোয়াইটের দেখিয়ে দেওয়া চেয়ারটায় গিয়ে বসতেই টেকে জোড়া লাগিয়ে দেওয়ার জন্য শার্টের কয়েকটা টুকরো অংশ এগিয়ে দিলেন তিনি। দ্রুত হাতে টাক দিল লড়াগুলোতে। আর চোখে ওর কাজ দেখলেন, কিন্তু কোনো কথা বললেন না মহিলা। ব্যস্ত হাতে কেটে চলেছেন একের পর এক শার্টের কাপড়। একটা শার্টের টাক দেওয়া হতে এগিয়ে দিলেন আরেকটা। গোটা কয়েক শার্ট মেশিনে সেলাই উপযুক্ত হতে কাপড় কাটা বাদ দিয়ে সেলাই করতে বসলেন মিসেস হোয়াইট। হাত দিয়ে হুইলটা একটু ঘুরেই পা দিয়ে তুমুল বেগে প্যাডেল করছেন। গুঞ্জন করছে মেশিন। লড়ার মনে হচ্ছে মাথার ভিতরে একটা ভ্রমর ঢুকে পড়েছে। দ্রুত হাতে কাজ করে যাচ্ছে লড়া। কিছুক্ষণ একটানা কাজ করবার পর প্রথমে কাঁধ, তারপর ঘাড়ে ব্যথা শুরু হলো। এভাবে ঘাড় গুজে একটানা কাজ করবার অভ্যাস কখনো নেইও। হঠাৎ থেমে গেল মেশিন। লড়ার টাক দেওয়ার শার্টগুলো সব সেলাই করে ফেলেছেন মিসেস হোয়াইট। লড়া তখন একটা শার্টের কাজ আধা আধি শেষ করেছে, আর একটার কাজ পুরোই বাকি। হাত বাড়িয়ে একটা শার্ট তুলে নিলেন মিসেস হোয়াইট। বললেন, এটা আমি টেকে নিচ্ছি, অনেক পিছিয়ে আছি আমরা এখনো। আচ্ছা ম্যাম, বলল লড়া। বুঝলো আরও তাড়াতাড়ি কাজ করা উচিত ছিল ওর। বিশাল চেহারার এক লোক
রাস্তা থেকে মাথা গলালো দোকানে। আমার শার্টগুলো হয়ে গিয়েছে ক্ল্যান্সি? হয়ে যাবে বিকেল নাগাদ, জবাব দিলেন মিস্টার ক্ল্যান্সি। লোকটা চলে যেতেই মিসেস হোয়াইটকে জিজ্ঞেস করলেন মিস্টার ক্ল্যান্সি, আর কতক্ষণ লাগবে শার্টগুলো? জবাবে মিসেস হোয়াইট বললেন, কোনগুলো ওর শার্ট তা তিনি জানেনই না। বিশ্রী একটা গাল বকে উঠলেন মিস্টার ক্ল্যান্সি। কুকড়ে ছোট হয়ে গেল চেয়ারে বসা লড়া। হাত চলছে যত দ্রুত সম্ভব। তেড়ে এলেন মিস্টার ক্ল্যান্সি। স্তূপ করে রাখা শার্টগুলো ঘেটে ওই লোকটার শার্টগুলো বের করে প্রায় ছুঁড়ে দিলেন শাশুড়ির দিকে। চোখ পাকিয়ে চেঁচিয়ে বললেন, ডিনারের আগে যদি ওগুলোর কাজ শেষ না হয় তাহলে খবর আছে। কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন মিসেস হোয়াইট। তীক্ষ্ণ গলায় বললেন, খবরদার, তাকাতে দেবে না বলে দিচ্ছি। ঘোড়া খেদাচ্ছ না? আমাকে দাবড়ে দিয়ে কাজ করানো তোমার মতো কোনো নোংরা আইরিশম্যানের কাজ না। কাণ্ডে ভোঁ ভোঁ করছে। জবাবে মিস্টার ক্ল্যান্সি কি বললেন শুনতে পেল না লরা। ওর ইচ্ছা হলো এখান থেকে ছুটে পালায়। এমনই সময় ডিনার খাওয়ার জন্য ডাকলেন ওকে মিসেস হোয়াইট। দোকানের পিছনে রান্নাঘরে গিয়ে ঢুকলো ওরা। পিছু পিছু গজগজ করতে করতে চললেন মিস্টার ক্ল্যান্সি। গরম রান্নাঘরে গাদাগাদি করে বসলো ওরা। টেবিলের ওপাশে ঠেলাঠেলি করছে মিস্টার ক্ল্যান্সির 3 মেয়ে আর 1 ছেলে। মিসেস ক্ল্যান্সি খাবার সাজাচ্ছেন টেবিলে। খেতে খেতে তারস্বরে চিৎকার করে ঝগড়া করলেন বড়রা 3 জন এবং তারই ফাঁকে খেয়ে উঠলেন পেট পুড়ে। কী নিয়ে বা ঠিক কার সঙ্গে আর কেনই তা ঠিক পরিষ্কার হলো না। খাওয়া শেষ করে শীষ দিতে দিতে দোকানে গিয়ে ঢুকলেন মিস্টার ক্ল্যান্সি। মনে হচ্ছে পরিবারের সবার সঙ্গে তৃপ্তির সঙ্গে আনন্দ সহকারে ডিনার খেয়ে উঠেছেন তিনি। খুশি খুশি গলায় শাশুড়িকে জিজ্ঞেস করলেন, শার্টগুলো শেষ করতে কতক্ষণ লাগবে? বড়জোর 2 ঘন্টা, বললেন মিসেস হোয়াইট। আমরা দুজনে মিলে ধরবে এবার ওগুলো। অবাক হয়ে গেল লরা। কত রকম মানুষই না আছে দুনিয়ায়। 2 ঘন্টায় শেষ হলো 4টে শার্টের কাজ। লরার কাছ থেকে খুশি হলেন মিসেস হোয়াইট। বললেন, আমার চেয়ে অনেক ভালো বোতাম ঘর করতে পারো দেখছি। সারা দিন একভাবে কাজ করতে করতে পিঠে ব্যথা হয়ে গেল লরার। বার 2 ভুলও হলো। টাক খুলে আবার সেলাই করতে হলো। সন্ধ্যের দিকে বাবা দোকানে ঢুকতে হাঁপ ছেড়ে বাঁচল। উঠে দাঁড়িয়ে কাপড়গুলো গুছিয়ে রাখলো দ্রুত হাতে। বাড়ি ফেরার পথে বাবা জিজ্ঞেস করলো, জীবনে প্রথম টাকার বিনিময়ে কাজ করতে কেমন লাগলো তোমার আধবোতল? কেমন করলে সেলাই? ভালোই তো মনে হয়, জবাব দিল লরা। মিসেস হোয়াইট আমার বোতাম ঘরের প্রশংসা করেছেন। 3 গোটা জুন মাসটা একের পর এক শার্ট সেলাই করে গেল লরা। প্রতি শনিবার গুনে গুনে $1.5 দেন ওকে মিসেস হোয়াইট। বাড়ি ফিরে মার হাতে তুলে দেয় এগুলো। সব টাকা আমাকে না দিয়ে কিছু তোমার রাখা উচিত লরা, বলল মা একদিন। কেন মা, কিসের জন্যে? হেসে জিজ্ঞেস করলো লরা। টাকা দিয়ে আমি কি করব? ও জানে প্রতিটা পয়সা জমাচ্ছে মা মেরিকে কলেজে পাঠাবার জন্যে। এই সঞ্চয়ের সামান্য হলেও ওরও কিছু অবদান থাকবে ভাবতে ভালো লাগছে লরা। কিন্তু এভাবে বেশি দিন চলল না। শার্ট তৈরির অর্ডার কমে গেল। এক শনিবার ওর হাতে $1.5 দিয়ে মিসেস হোয়াইট বললেন, কাজ কমে গিয়েছে তো, তোমাকে আর লাগবে না। সোমবার সকালে আর দরকার নিয়ে আসা, বুঝেছ? হ্যাঁ ম্যাম, বলল লরা। গুড বাই। 6 সপ্তাহে রোজগার হয়েছে $9। ভাবতে অবাক লাগে। 6 সপ্তাহ আগে $1 ওর কাছে অনেক টাকা মনে হতো, অথচ এখন $9 তেমন কিছুই মনে হচ্ছে না। মনে হচ্ছে আরও কিছুদিন কাজ করতে পারলে ভালো হতো। আর 2 সপ্তাহ কাজ করতে পারলে রোজগার হয়তো পুরো $12। বাবার কাজের জায়গায় গিয়ে পৌঁছতেই চেঁচিয়ে বলল বাবা, ওই দেখো লরা, তোমার মার জন্য কি নিয়ে যাচ্ছি আমরা। লরা দেখলো একপাশে ছায়ায় রাখা আছে একটা ছালা ঢাকা বাস্কেট। কাছে গিয়ে চিঁচি আওয়াজ শুনেই বুঝে ফেলল ওগুলো মুরগির বাচ্চা। ছালা সরিয়ে দেখলো এক নজর। 14টা, চোখ পাকিয়ে বলল বাবা। বোস্ট পৌঁছে দিয়ে গেল। বেশি ভারী না, আমরা দুজন দুদিকে ধরলে সহজেই বয়ে নিয়ে যেতে পারবো। সিলভার লেকে ঝিলমিল করছে অস্তগামী সূর্যের আলো। মনে হচ্ছে আগুন লেগে গিয়েছে জলে। বাড়ি ফেরার পথে লরা বলল, বাবা, মিসেস হোয়াইট বললেন আমাকে আর দরকার নেই। আচ্ছা, কাজের চাপ কমে গিয়েছে তাহলে? তোমার কাঠের কাজও বন্ধ হয়ে যাবে,
তাই না বাবা? তা তো যাবেই, বলল বাবা। এসব কাজ সারা বছর থাকে না। তাছাড়া আমি শহরে পড়ে থাকলে ঘর কাটবে কে? খানিকক্ষণ চুপ করে থেকে লড়া বলল, আমার মাত্র $9 রোজগার হলো বাবা। $9 অনেক টাকা, হাঁচি দিয়ে উড়িয়ে দেওয়ার মতো নয় লড়া, বললে বাবা। তবে টাকার চেয়ে বড় কথা হচ্ছে তোমার সাধ্যমতো ভালোভাবে কাজ করেছো কিনা, মিসেস হোয়াইটকে তোমার কাছ থেকে সন্তুষ্ট করতে পেরেছো কিনা। তোমার কি মনে হয় পেরেছ? হ্যাঁ, নিঃসন্দেহে বলল লড়া। ব্যাস, তাহলেই হলো। টাকাটা আসলে উপরি পাওনা। মুরগির বাচ্চা পেয়ে মা তো একেবারে আহ্লাদে আটখানা। মিসেস বোস্টের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। ক্যারির উপর দায়িত্ব পড়ল বাচ্চাগুলোকে দেখে শুনে রাখার। আগামীকাল থেকে বেশ কিছুক্ষণ ছেড়ে রাখা হবে বাচ্চাগুলোকে। তখন আকাশে বাজ পাখি দেখা যায় কিনা লক্ষ্য রাখবে গ্রেস। রাত্রে মুরগির বাচ্চাগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য মুরগির ঘরে গেল লড়া। সব ঠিকই আছে দেখার পর আকাশের দিকে চোখ গেল ওর। জল জল করছে তারাগুলো, মৃদুমন্দ হাওয়ায় দুলছে ফসলের মাঠ। কতক্ষণ ধরে বাইরে আছে ভুলেই গেল। হুঁশ হলো মাকে আসতে দেখে। ও তুমি এখানে, বলে নিজেও একবার ছুঁয়ে দেখলো মা বাচ্চাগুলোকে। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে তাকালো চারপাশে। এটা এখন সত্যি সত্যি একটা ফার্ম মনে হচ্ছে। জই আর গমের ক্ষেত দুলছে হাওয়ায়। সবজি বাগানে পাতাগুলোকে গাঢ় দেখাচ্ছে রাত্রে। শসা আর কুমড়োর লতা কলকল করে বাড়ছে। বাড়ির একটা জানলা দিয়ে আলো এসে পড়ছে বাইরে ঘাসের উপর। হঠাৎ কিছু না ভেবে জিজ্ঞেস করল লড়া, মা, এই শরতে যদি মেরি কলেজে যেতে পারত তাহলে কি ভালো হতো না? যাওয়া হতেও পারে, তোমার বাবা আর আমি ভাবছিই নি, বলল মা। থমকে গেল লড়া। তারপর বলল, সত্যি মা? ওকে বলেছ? না, তুমিও কিছু বলো না এখন, মৃদু গলায় বলল মা। আগে আগে আশা দিয়ে পরে আশাভঙ্গ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তবে মনে হচ্ছে তোমার বাবা শহর থেকে যা রোজগার করেছে আর ফসলের যা নমুনা দেখা যাচ্ছে, আমরা আশা করছি যাওয়াটা হবে। অবশ্য শুধু গেলেই হবে না, 7টা বছর ওর খরচ চালিয়ে নেওয়ার ব্যবস্থাও করতে হবে আমাদের। মার কথা শুনেই প্রথম উপলব্ধি করল লড়া, মেরি কলেজে যাওয়া মানে ওর চলে যাওয়া। মেরি চলে যাওয়ার পর জীবনটা কেমন হবে ভাবিনিও কোনো দিন। লড়ার থমকে যাওয়া দেখে মা বুঝতে পারল ওর মনের অবস্থা। বলল, হ্যাঁ, ওর অভাব খুব কষ্ট দেবে আমাদের, কিন্তু ভেবে দেখো ওর জন্য এটা কত বড় একটা সুযোগ। জানি মা, বলল লড়া। খানিক চুপ করে থেকে মা বলল, তোমার দেওয়া $9 অনেক সাহায্য হয়েছে লড়া। এই টাকায় মেরির জামা কাপড় হয়ে যাবে, হয়তো ভেলভেটের হ্যাটও হয়ে যাবে একটা। বুম! প্রচণ্ড শব্দে ঘুম ভাঙল লড়া। পাশ ফিরে ফিসফিস করে জানতে চাইল ক্যারি, কিসের আওয়াজ এটা? ভয় পেও না, বলল লড়া। জানলা দিয়ে বাইরে চেয়ে দেখল এখনও অন্ধকার। আন্দাজ করল মাঝরাত পেরিয়ে গিয়েছে। আবার শোনা গেল আওয়াজটা। মনে হলো কেঁপে উঠল আকাশ বাতাস। ঘুম জড়ানো গলায় বাবা বলল, কামান ডাকছে। কেন বাবা? গ্রেসের চিকন গলা শোনা গেল। কেন কামান ডাকছে? কাকে মারছে? কাউকে না, আজ 4 জুলাই, তাই ডাকা হচ্ছে কামান। আসলে কামান নয়, কামানের আওয়াজ নকল করে বোম ফাটানো হচ্ছে, তারই আওয়াজ। আজ দিবসটা পালন হচ্ছে শহরে, বলল বাবা। ঘোর দৌড় হবে। ঠিক হলো লড়া আর ক্যারিকে নিয়ে বাবা যাবে শহরে। গ্রেস বেশি ছোট, অত দূর হাঁটতে পারবে না, আবার এতই বড় যে কোলে করে নেওয়া যাবে না। কাজে ওকে থাকতে হবে খামারি, মা আর মেরির সাথে। অনেক জেদ করলো গ্রেস, কিন্তু মার সিদ্ধান্ত বদলালো না। সকাল হতে ওকে রেখেই বেরিয়ে পড়লো ওরা 3জন ভালো ভালো জামাকাপড় পরে। শহরে বাড়ির দোতলা থেকে লড়া আর ক্যারি জনস্রোত দেখল রাস্তার। বাবা গেল এক চক্কর ঘুরে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করতে। দুপুরে লাঞ্চ খেয়ে সবাই যাবে ঘোড় দৌড়ের মাঠে। নিচ থেকে বাবার ডাক শুনেই হুড়মুড় করে নেমে এলো ওরা। কোত্থেকে একটা স্মকড হেরিং নিয়ে এসেছে বাবা, আর এক গাদা বাজ বটকা। মাখন রুটির সঙ্গে হেরিং খেলো ওরা। কিছুটা আবার রেখে দিল বাড়ি নিয়ে যাওয়ার জন্য। পটকাগুলো গ্রেসের জন্য নিয়ে যাবে বলে
ওরা এখানেই ফুটিয়ে শেষ করলো না। খাওয়া শেষ করে চললো ওরা রেস দেখবে বলে। শহরের সব লোক এখন রেল লাইন পেরিয়ে প্রেয়ারের দিকে চলেছে। মাঠে একটা বাঁশ গেড়ে ওড়ানো হয়েছে আমেরিকান পতাকা। ওখানে একজন লোক অনেকক্ষণ ধরে বক্তৃতা দিল ৪ঠা জুলাইয়ের তাৎপর্য সম্পর্কে। তারপর বিনামূল্যের লেমনেড খেয়ে ওরা গেল ঘোড়দৌড় দেখতে। 4টে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা শেষ হতেই শুরু হলো বাগি দৌড়ের প্রতিযোগিতা। প্রথমে একজোড়া হালকা একটা বাগি টেনে এনে দাঁড়ালো লাইনে। এমন ভঙ্গিতে টেনে আনলো যে মনে হলো বাগিটার কোনো ওজনই নেই। এরপর একে একে আসতে থাকলো আরও প্রতিযোগী, কিন্তু বাদামি রঙের একজোড়া চেনা মর্গ্যান চোখে পড়তেই ওগুলোর উপর চোখ আটকে গেল লড়া। আর কোনো ঘোড়া বা বাগি দেখতেও পেল না। দেখো দেখো কে রে, ওই যে সেই বাদামি মর্গ্যান, প্রায় চেঁচিয়ে উঠল লড়া। ওগুলো আলমান্সো ওয়াইল্ডারের ঘোড়া, বলল বাবা। কিন্তু আশ্চর্য, কিসের সঙ্গে জুতো ওগুলো? বড় ভাই রয়্যালের ভারী ওয়াগনটা নিয়ে এসেছে আলমান্সো প্রতিযোগিতার জন্য। উঁচু সিটে বসে আছে আত্মবিশ্বাসী ভঙ্গিতে, মাথার হ্যাট ঠেলে দিয়েছে পিছনে। একটা বাগি জোগাড় করতে পারেনি ছেলেটা, একজন দর্শক বলে উঠল। এই ওয়াগন টেনে আর সব ঘোড়ার সঙ্গে কুলিয়ে উঠবে কী করে মর্গ্যানগুলো? ওপাশের ঘোড়াটার নাম প্রিন্স, বলল বাবা পাশে দাঁড়ানো মিস্টার বোস্টকে। ওগুলো নিয়েই ক্যাপ গার্ল্যান্ডের সঙ্গে ভয়ঙ্কর তুষারঝড়কে তুচ্ছ করে গিয়েছিল আলমান্সো অভুক্ত শহরবাসীর জন্য গম কিনে আনতে। তা নইলে না খেয়ে মরতে হতো আমাদের। আর এই পাশেরটার নাম হচ্ছে লেডি, অ্যান্টিলোপদের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়েছিল একবার। দুটোরই যেমন শক্তি তেমনি অসম্ভব গতি। কিন্তু অত ভারী একটা বোঝা টেনে স্যাম ওয়াগনের বেগগুলোকে হারানো সম্ভব না, বললেন মিস্টার বোস্ট। কারোর কাছে চাইলে একটা হালকা বাগি কি জোগাড় করতে পারতো না? হয়তো পারত, পাশ থেকে একজন বলে উঠল। কিন্তু ছেলেটা স্বাধীন চেতা ধরনের, ধার করা বাগি নিয়ে জেতার চেয়ে নিজেরটা নিয়ে হারতেও রাজি। আহা, বেচারা একটা বাগি থাকলে ভালো হতো, বললেন মিস্টার বোস্ট। শুরু হলো রেস। বাদামি মর্গ্যানগুলোকে ভারী বোঝা টেনে হেরে যেতে হচ্ছে বলে মনটা খারাপ হয়ে গেল লড়া। সবার আগে আগে চলেছে দুটো, যেন উড়ে চলেছে। বাকিগুলো রয়েছে একটু পেছনেই। সবাই এক সিটের হালকা বাগি নিয়েছে। মস্ত গাড়িটায় অনেক উঁচুতে বসে সবার শেষে চলেছে আলমান্সো ওয়াইল্ডার, যেন তাড়িয়ে নিয়ে চলেছে আর সবাইকে। গোটা দেশের সেরা ঘোড়া ওই মর্গ্যান দুটো, কে যেন বলছে, শুনতে পেল লড়া। কিন্তু জিততে পারবে না, কোনো সম্ভাবনা নেই, একেবারেই নেই, বলল পাশ থেকে আরেকজন। বেশি ভারী পিছনে বোঝাটা। কিন্তু খানিক পরেই সবাইকে অবাক করে দিয়ে কদম চাল বজায় রেখেই একের পর এক বাগিকে পিছনে ফেলে সামনে এগোতে শুরু করলো ভারী ওয়াগনটা। মা, মশা! ফিরে আসার জন্য যখন ঘুরছে তখন দেখা গেল 3টে বাগি পিছনে পড়ে আছে ওয়াগনে। এখন শুধু স্যাম ওয়াগনের বেগুলো দৌড়াচ্ছে মর্গ্যানের আগে আগে। ধীরে ধীরে আরও কাছে চলে আসছে আলমান্সোর ঘোড়াগুলো। তারপর ধরে ফেললো প্রায়। পাশ ফিরে কালো কেশরের বাদামি মর্গ্যান দেখতে পেয়ে চমকে উঠলেন স্যাম ওয়াগন। চাবুক বের করে সাঁই সাঁই চালালেন বের পিছন দিকে। হাঁক ছাড়লেন ওদের আরও জোরে ছোটার জন্য। চেষ্টা ত্রুটি করল না ঘোড়া দুটো, প্রাণপণে ছুটল লাইনের দিকে। আলমান্সোর চাবুক নেই। নিচু হয়ে ঝুঁকে কি যেন বলল প্রিন্স আর লেডির কানে কানে। কথা শুনে যেন পক্ষীরাজ হয়ে উঠল মর্গ্যান দুটো। অনায়াসে বেগুলোকে ছাড়িয়ে এগিয়ে গেল কয়েক গজ, এবং এগিয়েই থাকলো। জিত হলো আলমান্সোর। চিৎকার করে উল্লাস প্রকাশ করলো মাঠের সবাই। থেমে দাঁড়াতেই ঘিরে ধরল সবাই বিজয়ীকে। ছেলেটা ঘোড়ার জাদুকর, বলল বাবা। বাড়ি ফেরার পথে ওদের সঙ্গে বেশ কিছু দূর এলেন মিস্টার বোস্ট। কথায় কথায় বাবা বলল, ওয়াইল্ডারদের একটা বোন আছে স্কুল টিচার, শহরের পশ্চিমে একটা জমি ক্লেম করেছে। আমাদের স্কুলে চাকরি পাওয়া যাবে কিনা খোঁজ নিতে বলেছে আলমান্সোকে। আমি স্কুল বোর্ডে সরাসরি দরখাস্ত দিতে বলেছি, তারপর দেখব কতদূর কী করা যায়। তারা ভাবল, ভালোই হয় তাহলে, যদি ঠিকমতো লেখাপড়া করে টিচারকে খুশি করতে পারে তাহলে হয়তো কোনো একদিন ওই সুন্দর ঘোড়াগুলোর পিছনে টিচারের পাশে বসার সুযোগ হতে পারে। জই খেতে ঝাঁকে ঝাঁকে কালো পাখি এসে ফসল নষ্ট করছে। এই হারে চললে গোটা মাঠে শুধু খড় থাকবে,
জয়ী থাকবে না একদানাও। রোজ অনেকগুলো করে মেরে আনে বাবা বন্দুক দিয়ে। মজা করে খায় ওরা সবাই। একটা গুলি হলে কিছুক্ষণের জন্য পালায় ওরা, তারপর আবার ভুলে গিয়ে এসে জোটে। মেরির কলেজে যাওয়ার ব্যাপারটা এবার সত্যিই বাস্তবায়িত হতে চলেছে। $100 রোজগার করেছে বাবা শহরে কাজ করে। মাঠে ফসল হয়েছে ভালো, সবজি বাগানের ফসলও চমৎকার। কাজেই আর দেরি না করে এবারেই ওকে কলেজে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাবা মা। সিদ্ধান্তটা জানার পর থমকে গিয়েছে লরা। কলেজের কথা হচ্ছে অনেক দিন থেকে, কিন্তু তার মানে যে মেরি চলে যাওয়া, ঘুম থেকে উঠে মেরিকে না দেখা, সেসব সে এত স্পষ্ট করে কখনো অনুভব করেনি। এতদিন ওটা একটা কথার কথা ছিল, অনিশ্চিত সম্ভাবনা হিসেবে ভবিষ্যতের ব্যাপার ছিল। কিন্তু এখন আর কদিন পর ও সত্যিই চলে যাচ্ছে বুঝতে পেরে কষ্টে বুকটা ফেটে যেতে চাইল ওর। মেরিকে ছাড়া ও থাকবে কি করে? মেরির জন্য নতুন জামা কাপড় বানিয়ে ফেলেছে মা। ওকে সেসব পরিয়ে দেখা হচ্ছে গায়ে ঠিক হচ্ছে কিনা। অপূর্ব লাগছে ওকে ওসব পরে, কিন্তু ওর নিজের দেখার উপায় নেই। ওর চোখের সামনে শুধু নিকোষ কালো অন্ধকার। এবছরও খড় তৈরিতে সাহায্য করলো লরা বাবাকে, তবে গাদা তৈরিতে কোনো সাহায্য করতে পারল না, কারণ এবার সরাসরি শহরে নিয়ে গিয়ে খড় গাদা করলো বাবা। তাহলে আর টানাটানি করতে হবে না এখান থেকে ওখানে। এবারও শহরে চলে যাবে ওরা শীতে। খামারের এই বাড়ি ঝড়ঝাপটা সহ্য করার মতো আরও অনেক শক্ত করে তৈরি হলে পর এখানে শীত কাটানোর কথা ভাবা যাবে। কালো পাখির কবল থেকে ভুট্টা খেতে বাঁচানো গেল না। এক ঝাঁককে তাড়ালে আরেক ঝাঁক আসে। শেষে হাল ছেড়ে দিয়ে কাঁচা অবস্থাতেই পেরে ফেলা হলো ভুট্টাগুলো। একদিন 6টা পাখি নিয়ে সে চিকেন পায়ের মতো করে ব্ল্যাকবার্ড পাই রান্না করলো মা। তৃপ্তির সঙ্গে খেয়ে উঠে মাথার টুপি চড়ালো বাবা। মাকে বলল, তুমিও চলো ক্যারোলিন, দুজন মিলে পছন্দ করে মেরির ট্রাঙ্কটা কিনে নিয়ে আসি। অবাক হয়ে গেল লরা। অনেকটা ধরেই নিয়েছিল জয়ী আর ভুট্টা কালো পাখিতে খেয়ে নেওয়ায় এবার আর মেরির কলেজে যাওয়া হবে না। জিজ্ঞেস করল, মেরি তাহলে কলেজে যাচ্ছে? প্রশ্ন শুনে থমকে দাঁড়ালো বাবা। কেন লরা, কে আটকাচ্ছে যাওয়াটা? কি করে যাবে? জয়ী বা ভুট্টা কিছুই তো পাওয়া গেল না এবছর। তোমার যে দুশ্চিন্তা করার বয়স হয়ে গিয়েছে তা আমি ভাবতেও পারিনি আধ বোতল, বাবা বলল হাসি মুখে। বড় বাছুরটা আমরা বেছে দিচ্ছি। না না, ওটা বেচো না, বলল মেরি, কারণ ও জানে আর 1 বছরের মধ্যেই বড় হয়ে যাবে বাছুরটা। তখন 2টো গরু হয়ে যাবে ওদের। সারা বছর দুধ আর মাখন খেতে পারবে ওরা। বড় বাছুরটা বেচে দিলে পিছিয়ে যাবে বাবা 2টো বছর, যতদিন না ছোট বাছুরটা বড় হয়। ওটা বিক্রি করে দিলে এখনকার মতো আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, বলল বাবা। মনে হয় অন্তত $15 পাওয়া যাবে ওটা বেচলে। তোমরা এসব নিয়ে ভেবো না, বলল মা। যখন যেমন অবস্থা হয় তার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হয়। কিন্তু মা, আমার জন্য পুরো 2টা বছর পিছিয়ে যাচ্ছ তোমরা। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না মেরি, বলল বাবা। তোমার কলেজে যাওয়াটা আর দেরি করা যায় না। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বিচ্ছিরি এক ঝাঁক কালো পাখি সেই সিদ্ধান্ত থেকে আমাদের টলাতে পারবে না। দেখতে দেখতে বিদায়ের দিন এসে গেল। কাল সকালেই চলে যাচ্ছে মেরি। সবাই ব্যস্ত হয়ে ওর জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে। বিদায়ের কথাটা মনে আনতে চাইছে না, কিন্তু সাপারের আগেই শেষ হয়ে গেল সবার সব ব্যস্ততা। এখন শুধু অনুভব করা। বাবা গলাটা পরিষ্কার করে নিয়ে কাউকে কিছু না বলে বেরিয়ে গেল বাইরে। সেলাইয়ের সরঞ্জাম নিয়ে এলো মা, কিন্তু সেগুলো টেবিলের উপর রেখে জানলা দিয়ে চেয়ে রইল বাইরের দিকে। কাঁদো কাঁদো গলায় গ্রেস বলল, যেও না মেরি, চলে যেও না, যেও না, আমাকে একটা গল্প বলো না। ও জানে না মেরি কোলে চড়ে উইসকনসিনের বিগুডস জঙ্গলে দাদু আর প্যান্থারের দৌড়ঝাঁপের গল্প শোনা আর কোনোদিনও হবে না ওর। মেরি ফিরে আসতে আসতেও বড় হয়ে যাবে। গল্পটা শেষ হতে আবার আবদার করতে যাচ্ছিল গ্রেস, কিন্তু বাধা দিল মা। না গ্রেস, ওকে আর বিরক্ত করো না। সাপারে আজ কী খাবে মেরি? আগামীকাল থেকে এবারে সাপারে আর থাকবে না মেরি। কি খাবো? তুমি টেবিলে যা দাও সবই তো খুব ভালো লাগে মা। মেরির স্বতঃস্ফূর্ত জবাব। গরম পড়েছে, বলল মা।
ভাবছি পেঁয়াজ দেওয়া পনিরের বল করলে কেমন হয়, আর ঠান্ডা মাখন দেওয়া মটরশুঁটি। লরা, বাগান থেকে লেটুস আর কয়েকটা টমেটো এনে দেবে। হঠাৎ মেরি বলে উঠল, তোমার সঙ্গে আমিও আসি লরা, একটু হাঁটতে পারলে হতো। যাও না, কোনো তাড়াহুড়ো নেই, বলল মা। সাপারে এখনো অনেক দেরি আছে। আস্তাবলের পাশে এগিয়ে ছোট্ট টিলাটায় উঠল ওরা। চমৎকার রঙের মেলা বসে ডুবছে সূর্য। মেরিকে তার বর্ণনা দিল লরা। চুপচাপ দাঁড়িয়ে থাকলো মেরি, তারপর বলল, রোজ বিকেলেই বেড়ানোর কথা মনে পড়বে আমার লরা। মেরির গলাটা কাঁপছে। আমারও, ঢোক গিলল লরা। তারপর বলল, তবে যখনই মনে পড়বে যে তুমি কলেজে আছো, তখন আর তত খারাপ লাগবে না। তোমার সাহায্য ছাড়া আমার পক্ষে কলেজে যাওয়া সম্ভব হতো না, বলল মেরি ধরা গলায়। আমাকে সঙ্গে নিয়ে পড়েছো তুমি, সব সময় সাহায্য করেছো আমাকে লেখাপড়ায়। তাছাড়া মার হাতে তোমার পুরো রোজগার তুলে দিয়েছো তুমি আমার জন্য। ওটা কিছু না, আমি খুশি হতাম যদি আরো। অনেক লরা, অনেক, বলল মেরি। গলাটা ধরে এলো লরা। চোখ টিপে দুফোঁটা জল ঝরিয়ে লম্বা করে একটা দম নিল। তারপর কোনো মতে বলল, কলেজ তোমার ভালো লাগবে মেরি। আমারও তাই মনে হয়। তাছাড়া এই দুর্লভ সুযোগ কজন পায়। তোমারও যে অবদান আছে। টিচার হওয়ার আগেই তুমি যেভাবে পেরেছো সাহায্য করেছো। টিচার হতে পারলে আরও পারব, কিন্তু 16 বছর বয়স না হলে তো টিচার হওয়ার উপায় নেই। তখন আমি থাকবো না এখানে, বলল মেরি। বলার ভঙ্গিতে মনে হলো বুঝি চিরকালের জন্য চলে যাচ্ছে। আমি তো কোনোদিন বাড়ির বাইরে থাকিনি, কোথায় থাকবো কেমন থাকবো কে জানি। মেরির কণ্ঠে অনিশ্চয়তা, অল্প অল্প কাঁপছে ওর শরীর। তুমি কিছু ভেবো না, আশ্বাস দিল লরা। বাবা মা দুজনেই যাচ্ছে তোমার সঙ্গে। থাকা খাওয়ার ব্যবস্থা, কলেজ পরিবেশ সবকিছু নিজের চোখে দেখে সন্তুষ্ট হলে তবেই তোমাকে রেখে আসবে ওখানে। আর ভর্তি পরীক্ষা, একটুও ভয় পেও না, তুমি অনায়াসেই বাস করবে। না, ভয় পাবো না। ভয় পেলে আমার চলবে না, একা হয়ে যাব। কিন্তু সে ব্যাপারে কারোর কিছু করারও নেই অবশ্য। সন্ধে হয়ে আসছে, নেমে এলো ওরা টিলা থেকে, ফিরে চলেছে বাড়ির দিকে। না, পাশ করতে পারবো না সেই ভয় আমার নেই। আমার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে সঙ্গে আমাকেও এগিয়ে দিয়েছো তুমি। প্রতিটা বইয়ের প্রতিটা অক্ষর আমার মুখস্থ। তবে খারাপ লাগছে আমার জন্য বাবা মার এত খরচ হচ্ছে বলে। তোমার আর ক্যারির জামা কাপড় আর বইপত্র কেনার টাকা কোথায় পাবে, তাই ভাবছি। ও নিয়ে তুমি ভেবো না, যেভাবে পারে ব্যবস্থা করবে বাবা মা। সব সময় তো করে এসেছে, তাই না? পরদিন সকালে প্রাতরাশের পরপরে কয়েকটা কালো পাখি রোস্ট করে একটা বাক্সে পরে নিল মা। লাঞ্চের সময় ট্রেনে খাওয়া হবে বলে। রাত্রে স্নান করেছে বাবা মা আর মেরি। কাপড় পরে তৈরি হতে না হতেই প্রতিবেশী বাচ্চা একটা ছেলে এলো ওয়াগন নিয়ে ওদের রেল ডিপোতে পৌঁছে দেবে বলে। 1 সপ্তাহ পর মেরিকে রেখে বাবা মা যখন ফিরবে তখন ট্রাঙ্ক থাকবে না, হেঁটেই চলে আসবে খামার বাড়িতে। মেরির ট্রাঙ্ক তোলা হলো ওয়াগনে। গাড়িতে ওঠার আগে মা বলল, এই যে ক্যারিয়ার গ্রেস, লক্ষ্মী মেয়ে হয়ে থেকো, লড়ার কথা শুনে চলো। মুরগির বাচ্চাগুলোকে খাবার আর জল দিতে ভুলো না। আর বাস থেকে খুব সাবধান। দুধের বাটি ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নেবে রোজ। আচ্ছা মা, বলল ওরা এক বাক। গুড বাই, বলল মেরি। লরা, ক্যারি, গ্রেস, গুড বাই। গুড বাই, কোনো মতে বলল লরা আর ক্যারি। গ্রেস শুধু গোল চোখ করে চেয়ে রইল নিষ্পলক। ওয়াগন সিটে প্রতিবেশী ছেলেটার দুই পাশে বসল মা আর মেরি। বাবা বসল মেরির ট্রাঙ্কের উপর। ঠিক আছে, এবার রওনা হওয়া যাক, বলল বাবা ছেলেটাকে। ঘাড় ফিরিয়ে মেয়েদের বলল, গুড বাই, চললাম। ওয়াগনটি চলা শুরু করতেই মস্ত বড় একটা হাঁ করল গ্রেস। তারপর গলা ফাটিয়ে কেঁদে উঠল। ছি গ্রেস, কি লজ্জা, এত বড় মেয়ের কাঁদতে আছে। নিজের কান্না চেপে কোনো মতে বলল লরা, তোমার লজ্জা হওয়া উচিত। ক্যারির চেহারাও কাঁদো কাঁদো হয়ে এসেছে, চট করে সামলে নিল। গ্রেসও কয়েকবার ফুঁপিয়ে থেমে গেল। গাড়িটা মিলিয়ে গিয়েছে দূরে। বাবা নেই, মা নেই, মেরি নেই। লরার মনে হলো কেমন যেন ফাঁকা নিস্তব্ধ হয়ে গিয়েছে চারপাশ।
এসো এসো, ঘরে যাই বলে পিছন ফিরে ঘরে চলে গেল লরা। স্তব্ধ হয়ে আছে ঘরের ভিতরটা। ফুপিয়ে উঠল গ্রেস আবার, তারপর ডুকরে কেঁদে উঠল। ক্যারির চোখেও বড় বড় দুটো জলের ফোঁটা টলটল করছে। না, এভাবে তো চলবে না। মা ওর উপর দায়িত্ব দিয়ে গিয়েছে, সে দায়িত্ব ওর পালন করা উচিত। শোনো ক্যারি আর গ্রেস, বলল লরা, চলো আমরা বাড়িটা পরিষ্কার করে ফেলি। এখনই শুরু করবো আমরা। মা এসে দেখবে সব কিছু ধুয়ে মুছে একেবারে ঝকঝকে তকতকে করে ফেলেছি আমরা। কি মজা হবে না? কাজের চেয়ে অকাজই করলো বেশি, কিন্তু কেটে গেল একটা দিন। যেমন ছিল তার চেয়ে 10 গুণ বেশি নোংরা হয়ে গেল ঘরদোর। তবে যতই দিন গেল ওদের কাজের গুণগত মান বাড়তেই থাকলো তত। পঞ্চম দিনে আগের চেহারা ফিরে পেল সবকিছু। পরবর্তী 2 দিনে সত্যি সত্যি ওরা সবকিছু মেজে ঘষে গুছিয়ে ফেলল। তোষক, বালিশ, পর্দা, চাদর সব নতুনের মতো হয়ে গেল। কোথাও সামান্য ময়লার চিহ্ন নেই। সপ্তম দিনে সিটি বাজিয়ে এলো ট্রেন। আর অনেকক্ষণ পর বড় বিলের ধারে দেখা গেল বাবা মাকে। এক দৌড়ে পৌঁছে গেল ওরা। 2 মিনিট একসঙ্গে কথা বলল সবাই। তারপর মেরি কলেজের খবর বলার সুযোগ পেল বাবা মা। মেরি কলেজটা খুবই পছন্দ হয়েছে ওদের। চমৎকার ইটের দালান, শীতে একটুও কষ্ট পাবে না মেরি। খাওয়া দাওয়া চমৎকার, সহপাঠীরা চমৎকার। বিশেষ করে মেরির রুমমেটকে তো মার খুবই পছন্দ হয়েছে। টিচারদেরও ব্যবহার ভালো। প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছে মেরি। পলিটিক্যাল ইকোনমি, সাহিত্য আর হায়ার ম্যাথমেটিক্স নিয়ে পড়বেও। সেই সঙ্গে সেলাই ফোড়াই, মতির কাজ আর সঙ্গীত তো আছেই। মস্ত একটা অর্গান আছে কলেজে। সব শুনে খুবই খুশি হলো লরা। মেরির অভাব ভুলে গেল। সুখে থাকবে মেরি। যা যা চেয়েছিল সব পেয়েছেও কলেজে গিয়ে। মনে মনে প্রতিজ্ঞা করল, মেরি যাতে ওর লেখাপড়া চালিয়ে যেতে পারে সেজন্য যা করবার সাধ্যমতো করবেও। 16 বছর বয়স হলেই টিচার হওয়ার আবেদনপত্র আদায় করবেও, যাতে 7 বছরের কোর্স পুরোটা সম্পূর্ণ করতে পারে মেরি। ঘরে ঢুকে চমকে উঠল মা। আরে ব্যাপার কি? সব কিছু তো পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে কেন? লরা, তোমরা কি? আরে পর্দাগুলো পর্যন্ত, আর জানলাগুলো সব, ব্যাপার কি? আমরা এই কদিন ঘরদোর পরিষ্কার করেছি মা, বলল ক্যারি। মেঝে ঘষা থেকে শুরু করে তোষকে খড় ভরা পর্যন্ত সব করে রেখেছি আমরা মা। 2 হাত মাথার উপরে তুলল মা। আশ্চর্য! তারপর ধপ করে বসে পড়ল একটা চেয়ারে। এতটা আশা করেনি মা মেয়েদের কাছে। পরদিন 3 মেয়ের জন্য 3টে উপহার নিয়ে বেরোলো মা শোয়ার ঘর থেকে। গ্রেসের জন্য একটা ছবির বই, লরা আর ক্যারির জন্য একটা করে অটোগ্রাফ খাতা। বুঝিয়ে দিল মা, যে বান্ধবীদের পছন্দ তাদেরকে এর এক একটা পৃষ্ঠায় একটা করে কবিতার ছত্র লিখে নিজের নাম সই করতে দেওয়া যায়। চিরকাল থেকে যায় জিনিসটা। উপহার পেয়ে খুশি হলো ওরা সবাই। খুশি হলো বাবা মাও। সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আপনারা তখন শুনছিলেন লেখিকা লরা ইনগালস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের 7ম গল্প লিটল টাউন অন দ্য প্রেয়ারি। আজকে ছিল প্রথম পর্ব। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক করবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।